আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে উত্তর কলকাতার সিপিআইএম প্রার্থী রূপা বাগচি। তার বিরুদ্ধে যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। আমরা জানি বিজেপি রাহুল সিংহ রয়েছেন, সেই সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় গতবারের উইনিং ক্যান্ডিডেট রয়েছেন। রূপাদি, আপনার থেকে যেটা জানতে চাইবো যে আপনি এর আগে বলছিলেন যে কেন্দ্রের যে ইস্যুগুলো রয়েছে সেগুলোকে যেরকম ভাবে আপনারা প্রচারের অভিমুখে রাখবেন, রাজ্যের কোন কোন বিষয়গুলোকে মূলত আপনারা প্রচারে নিয়ে নামতে চলেছেন এবং কবে থেকে আপনাদের প্রচার শুরু হচ্ছে? আমার প্রচার শুরু হচ্ছে প্রার্থী হিসেবে আর কি, প্রার্থী পরিক্রমা সেটা শুরু হবে আগামী 9 তারিখ থেকে। আর যেটা হচ্ছে রাজ্য রাজনীতির ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দলনেত্রী যখন ছিলেন, বিশেষত দ্রব্যমূল্য বৃদ্ধির ইস্যুতে মানে মুখ্যমন্ত্রী, বামফ্রন্টের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন আর কি রাজ্যে, তার পদত্যাগ পর্যন্ত দাবি করে ফেলেছিলেন। অথচ এখনো পর্যন্ত গত 2.5 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রাজ্যে জিনিসপত্রের দাম কমেনি, উল্টে বাড়ছে। সেখানে দাঁড়িয়ে যে সমস্ত কার্যকরী ভূমিকাগুলো নেওয়া উচিত ছিল, বিশেষত মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিচ্ছেন ঠিকই, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলত হচ্ছে সেটা খুব লোক দেখানি হয়ে যাচ্ছে। আসলে কাজের কাজ কিছু হচ্ছে না, মন্ত্রীরা চলে যাচ্ছেন, আলু বিক্রি করছেন, এই করছেন সেই করছেন, এইভাবে হয় না। তো সভাপতি সেখানে দাঁড়িয়ে হচ্ছে যে মজুতদারদের বিরুদ্ধে, কালোবাজারিদের বিরুদ্ধে যে সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া দরকার, এখনো পর্যন্ত একটাও ব্যবস্থা আমরা এই রাজ্য সরকারকে নিতে দেখিনি। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি আগেও বলেছিলাম যে জিনিসপত্রের দাম বাড়ার ক্ষেত্রে ইউপিএ 2 সরকার যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করেছে, তৃণমূল কংগ্রেস যতদিন সাপোর্ট করেছে, এই ইউপিএ 2 সরকারে থেকেছে, ভেতরে থেকেছে, ততদিন তারা এই সমস্ত জনস্বার্থ বিরোধী নীতিগুলোকে সমর্থন করেছে। তৃতীয় বিষয় হচ্ছে যে কৃষকদের সমস্যা, একটা সময় সিঙ্গুর নন্দীগ্রাম দেখিয়ে মানুষের ভোট নিয়ে ক্ষমতায় এসছেন, অথচ এই সরকারের আমলেই প্রায় সখানে কৃষক আত্মঘাতী হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে দায় স্বীকার না করে উল্টে হচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে বলা হচ্ছে কৃষকরা আত্মঘাতী হয়েছে। আমরা দেখেছি হচ্ছে বিভিন্ন ধরনের দুর্নীতি, সে সারদা বলি, টেট বলি, বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের দুর্নীতিগুলো হচ্ছে সততার প্রতীক, অথচ দুর্নীতির ক্ষেত্রে প্রত্যক্ষভাবে যুক্ত। এবং আমাদের রাজ্যে এত বছরের মধ্যে বিভিন্ন মানে ধরুন লেফট ফ্রন্ট এসছে, তার আগে কংগ্রেস এসছে, আবার টিএমসি এখন এসছে, কিন্তু এত বড় দুর্নীতি 20,000 কোটি টাকার কার্যত বলতে গেলে সারদার দুর্নীতি যেটা আর কি, এই ভয়াবহ পরিমাণের দুর্নীতি, এই দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি। সে উত্তরবঙ্গে আমরা যদি বলি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে যে ধরনের দুর্নীতিগুলো সামনে আসছে, অথচ সততার প্রতীক বলে প্রচার করা হয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে মানুষ যা প্রত্যাশা করেছিলেন সেটা মিলছে না এবং নারী নির্যাতন তো ভয়াবহ আকার ধারণ করেছে। উত্তর কলকাতা, আমি একটা জানতে চাইবো যে আপনি উত্তর কলকাতার প্রার্থী, উত্তর কলকাতার পরিপ্রেক্ষিতে কিছু কি ইস্যু আলাদাভাবে প্রচারে থাকছে? হ্যাঁ, উত্তর কলকাতার ইস্যু বিশেষ করে যেটা থাকছে সেটা হচ্ছে এই যে আমাদের উত্তর কলকাতায় ডেভেলপমেন্টের অনেকগুলো জায়গা আছে। যেমন বলতে পারি যেটা যে আমাদের এখানে কতগুলো জায়গা আছে যেখানে পার্কোম্যাট হওয়াটা খুব প্রয়োজন। যেমন আমি আমার এখানে বলতে পারি, আমি এমএলএও ছিলাম, একটা সময় আমি উদ্যোগও গ্রহণ করেছিলাম, পরবর্তীকালে তো গভর্নমেন্টটা চেঞ্জ হয়ে গেল। সেটা হচ্ছে একটা পার্কোম্যাট করা খুব প্রয়োজন। যেমন হচ্ছে যে আমাদের এই সমস্ত জায়গায় উত্তর কলকাতায় আমি যদি ধরি তাহলে পরে হচ্ছে এটা নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, তার হচ্ছে বর্ডার, এয়ারপোর্ট যাওয়ার রাস্তা। বামফ্রন্টের সময় কতগুলো ফ্লাইওভারের পরিকল্পনা করা হয়েছে, আন্ডারপাসের কাজও শুরু হবে, কিন্তু সেটাই যথেষ্ট নয়। আমরা ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে হচ্ছে প্রচুর মানুষ এই রাস্তার ওপর দিয়ে এয়ারপোর্টে যাচ্ছেন, ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ কতগুলো রাস্তা আছে যার ডেভেলপমেন্ট হওয়া খুব প্রয়োজন, ফ্লাইওভার কিছু হওয়া দরকার। ফলে রাস্তার ক্ষেত্রে, রোডসের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট অবশ্যই উত্তর কলকাতার ক্ষেত্রে ভাবা উচিত। বিশেষত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্ন আমি বলবো, ভোকেশনাল ট্রেনিং, এই ধরনের বিভিন্ন বিষয় আশয় আছে যেগুলো উত্তর কলকাতার ক্ষেত্রে অবশ্যই আলাদা করে ভাবা যায়। প্রতিপক্ষ হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কিভাবে দেখছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কিভাবে দেখছি মানে উনি তো ওনার রাজনৈতিক দীর্ঘ জীবন এবং হচ্ছে যে যথেষ্ট অভিজ্ঞ উনি, এবং পার্লামেন্টে আমরা দেখেছি বিভিন্ন সময় সাংসদ হিসাবে তৃণমূল কংগ্রেসে তাকে। কিন্তু যেটা হচ্ছে যে একজন সাংসদ, অন্তত আমি আমার অভিজ্ঞতার নিরিখে বলতে পারি
যে এই বর্তমানে সাংসদরা যে টাকা পান তার এলাকার উন্নয়নের জন্য আরো ভালোভাবে পরিকল্পনা করে একেবারে মানুষের দোরগোড়ায় সেই সাংসদ তহবিলের টাকার সুফল মুছে দেওয়ার জন্য আরো নির্দিষ্ট পরিকল্পনা, আরো নির্দিষ্টভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা দরকার ছিল, যেটার প্রতিফলন কিন্তু ওনার কাজকর্মে ঘটেনি। আর প্রতিপক্ষ হিসেবে রাহুল সিংহ বা সোমেন মিত্র সম্ভাব্য যিনি? না, সেটা তো আমি বলেইছি যে এরা প্রত্যেকেই স্বস্বক্ষেত্রে, এবং বিশেষত হচ্ছে যে সোমেন মিত্র তো মানে বলাই বাহুল্য হচ্ছে যে তিনি দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ, এবং তিনি অনেক কিছুই দেখেছেন, তার অভিজ্ঞতার মধ্যে অনেক কিছুই আছে। ফলে তিনি কংগ্রেসে দীর্ঘদিন ছিলেন, তারপরে মাঝখানে কিছুটা সময় টিএমসিতে, আবার তারপরে টিএমসিতে থাকতে পারলেন না, কংগ্রেসে এলেন। তো স্বভাবতই ওনার তো বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়েই উনি এই সময়টা গেছেন আর কি। তো স্বভাবতই আশা করব যে ওনার অভিজ্ঞতার নিরিখে উনি যা দেখেছেন, যা বুঝেছেন, সেগুলো নির্বাচনে তো ইস্যু হবে অবশ্যই। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে মানুষ হয়তো এটাও বোঝার আজকে প্রয়োজন আছে যে মানুষ একজন যাকে প্রতিনিধি হিসাবে ভাবে না কি, বিশেষত আমরা এটা আগে কখনো এভাবে দেখিনি। আগে তো কংগ্রেসও ক্ষমতায় ছিল প্রায় 30 বছর, তারপরে বামফ্রন্ট 34 বছর, কিন্তু এই যে কমিটমেন্ট বলে ব্যাপারটা উঠে যাওয়া, রাজনীতিবিদদের যদি কমিটমেন্ট বিষয়টা উঠে যায় সেটা খুব খারাপ। কারণ হচ্ছে সমাজের সর্বস্তরে তার একটা প্রভাব পড়ে, এবং বর্তমানে আমরা যেটা দেখছি যে এই কমিটমেন্ট উঠে যাওয়ার ব্যাপারটা, পৌর প্রতিনিধি, পঞ্চায়েত সমিতি, বিধায়ক দল বেঁধে চলে যাচ্ছেন কিছু পাওয়ার হয় ভয়ে নাহলে লোভে। ফলে হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এইবার লোকসভা নির্বাচনে হয়তো মানুষ এটার বিরুদ্ধেও রায় দেবে। রাহুল সিনহা তো বিজেপির নেতা, বিজেপির বর্তমানে এই রাজ্যের সভাপতিও বটে, সেই অর্থে তো ঠিকই যে উনি হেভিওয়েট ক্যান্ডিডেট, এটা বলার অপেক্ষা রাখে না। তারপর দেখা যাক কি দাঁড়ায়। এই চতুর্মুখী যে লড়াই হবে সেটা ভোটের অঙ্কে আপনাদের সুবিধা দেবে না আপনাদের কোনো অসুবিধাও দেবে? বিষয়টা একটা বলি, সেটা হচ্ছে যে আমাদের কাছে চতুর্মুখী লড়াইয়ের মধ্যে দিয়ে কিছুটা রাজনৈতিক ফায়দা তোলো, বিষয়টা এরকম না। আমাদের অবশ্যই সংসদীয় গণতন্ত্রে যখন একটা নির্বাচনে লড়াই করতে প্রার্থীরা নামে বিভিন্ন দলের সিম্বল নিয়ে, তখন অবশ্যই তাদের লক্ষ্য থাকে জয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা বাড়তি বলবার বিষয় যে জয় পরাজয়টাই আমাদের কাছে সব না। কারণ আমরা সারা বছর ধরে যে সমস্ত রাজনৈতিক সংগ্রামগুলো করি তারই একটা অংশ হিসাবে আমরা নির্বাচনকে দেখি। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা এমন একটা রাজনৈতিক সংগ্রাম যেটাকে হাতিয়ার করে আমরা আমাদের রাজনৈতিক বক্তব্যগুলো মানুষের কাছে আবার নিয়ে যাই, এবং নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের এই বক্তব্য মানুষকে কতটা আকৃষ্ট করতে পারলো না পারলো তার একটা অ্যাসেসমেন্ট হয়। ফলে সেই হিসাবে এই নির্বাচনটা আমাদের কাছে ভোটে জিতলাম তো একটা পার্ট অবশ্যই, কিন্তু তার পাশাপাশি আমি কতটা মানুষকে উইন ওভার করতে পারলাম, কতটা মানুষের কাছে গেলাম। কারণ আমাদের দলের মতো বা লেফট ফ্রন্টের পার্টিগুলোর মতো এইভাবে ভোট পরবর্তী নির্বাচন পরবর্তীকালে বিশ্লেষণ নির্বাচনী ফলাফলের এটা কোনো দলে হয় না, যেটা আমাদের হয়। ফলে সেই দিক থেকে এটা আমাদের কাছে এটাও দেখবার বিষয় যে আমরা এর মধ্যে কতটা অ্যাচিভ করতে পারলাম, কতটা মানুষকে আনতে পারলাম, আমাদের যে আগের ভোট ছিল সেটা আমরা বজায় রাখতে পারলাম কিনা, ধরে রাখতে পারলাম কিনা, নতুন করে কি ভোটার এলো, এই সবটা মিলিয়ে একটা মূল্যায়ন আমাদের মধ্যে হয়। অবশ্যই আমরা কথা বললাম রূপা বাগচির সঙ্গে। 9 তারিখ সকালবেলা থেকেই তার প্রচার শুরু হয়ে যাচ্ছে, এবং স্থানীয় কাউন্সিলর, বিরোধী দলনেত্রী সেই হিসেবে জনসংযোগ তো রয়েছে, কিন্তু সেই সঙ্গে প্রার্থী হিসেবে প্রচার শুরু হচ্ছে 9 তারিখ থেকে।